জার্মানির বাভারিয়া রাজ্যের একটি ছোট্ট শহর হের্জোগেনাউরাখ। জনসংখ্যা মাত্র 20,000-এর কাছাকাছি। পাহাড়ের কোলে ছোট্ট একটা নদী বইছে, নাম আউরাখ। এ শহরের মানুষদের একটা অদ্ভুত অভ্যাস ছিল, রাস্তায় কাউকে দেখলে মুখের দিকে তাকাতেন না, তাকাতেন পায়ের দিকে। কারণ পায়ের জুতা বলে দিত এই মানুষটা কাল লোক, নদীর কোন পারের। হের্জোগেনাউরাখকে লোকে বলতো বাঁকা গলার শহর, কারণ সবাই মাথা নামিয়ে জুতো দেখত। এ শহরের একটা পরিবার থেকে জন্ম নিয়েছে দুনিয়ার দুটো সবচেয়ে বড় স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড, এডিডাস আর পুমা। আর এই দুই কোম্পানির লড়াই ঢুকে পড়েছিল একটি তৃতীয় পক্ষ, আমেরিকার ছোট্ট একটা শহর ওরেগন থেকে নাইকি। দুই জার্মান ভাই যখন একে অপরকে ধ্বংস করার চেষ্টায় মগ্ন ছিলেন, পেছন দিয়ে একটা ছেলে তার কোচের সঙ্গে মিলে দুনিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কোম্পানি তৈরি করে ফেলল। আজ নাইকির বার্ষিক আয় $51 বিলিয়ন, এডিডাসের 25 বিলিয়ন। নাইকির মার্কেট ক্যাপিটাল 85 বিলিয়ন, এডিডাসের 37 বিলিয়ন। কিন্তু সংখ্যার চেয়েও বড় গল্পটা অন্য জায়গায়। মাঠে, ক্লকরুমে, চুক্তির টেবিলে, বিজ্ঞাপনের স্টুডিওতে এই দুই কোম্পানির লড়াই চলছে দশকের পর দশক ধরে। এমন একটা লড়াই যা সাধারণ দর্শক দেখতে পায় না, কিন্তু এই লড়াইয়ের প্রতিটা চাল, প্রতিটা পাল্টা চাল, এগুলো ঠিক করে দেয় পরের বিশ্বকাপে কোন দল কোন জার্সি পরবে, কোন তারকা কোন জুতা পায়ে মাঠে নামবেন। বিন্দুর আজকের পর্বে আজ সেই গল্পটাই বলবো। 1919 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। হের্জোগেনাউরাখে দুই ভাই, অ্যাডলফ এডি ডেসলার আর রুডলফ রুডি ডেসলার। তাদের বাবা জুতো তৈরি করতেন। এডি ছিলেন মেধাবী কারিগর, রুডি ছিলেন দক্ষ বিক্রেতা। এডি মায়ের রান্নাঘরে শুরু করলেন জুতো বানানো, ক্রীড়াবিদদের কথা মাথায় রেখে। তখনও পর্যন্ত দৌড়ানোর জুতো ছিল ভারী এবং অস্বস্তিকর। এডি বানাতেন হালকা, গতিময় জুতো। 1924 সালে দুই ভাই মিলে তৈরি করলেন গ্রেবুডার ডেসলার শু ফ্যাব্রিক, ডেসলার ব্রাদার শু ফ্যাক্টরি। তারপর এলো তাদের প্রথম বড় সুযোগ, 1936 সালের বার্লিন অলিম্পিক। হিটলারের নাৎসি জার্মানি প্রমাণ করতে চাইছিল আর্য জাতির শ্রেষ্ঠ, কিন্তু এডি একটা সাহসী কাজ করলেন। আমেরিকার কৃষ্ণাঙ্গ স্প্রিন্টার জেসি ওয়েন্সের কাছে গেলেন একটা সুটকেস ভর্তি স্পাইক জুতো নিয়ে। রাজি করালেন তাকে পরাতে। জেসি ওয়েন্স সেই অলিম্পিকে 4টা সোনার মেডেল জিতলেন। হিটলারের মুখে চুনকালি পড়ল, আর ডেসলারের জুতোর নাম ছড়িয়ে পড়ল সারা দুনিয়ায়। কোম্পানির বিক্রি পৌঁছে গেল বছরে 2 লাখ জোড়ায়। কিন্তু এরপর সংকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। ডেসলারদের কারখানায় জুতোর বদলে শুরু হলো ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চার তৈরি। দুই ভাই নাৎসি পার্টির সদস্য হলেন। যুদ্ধের শেষ দিকে এমন একটা ঘটনা ঘটল যা দুই ভাইয়ের সম্পর্ককে চিরতরে বদলে দিল। রাতের বেলা বোমার আক্রমণ থেকে বাঁচতে রুডি একটা আশ্রয়ে ঢুকলেন। সেখানে আগে ছিলেন এডি আর তার স্ত্রী। রুডি ঢুকতেই এডি বিড়বিড় করলেন, আবার এই বদমাস পশু এলো। এডি কাকে উদ্দেশ্য করে বলেছিলেন তা নিয়ে বিতর্ক আছে, হয়তো বোমারু বিমানকে, হয়তো রুডিকে। কিন্তু রুডি ভাবলেন কথাটা তাকেই বলা হয়েছে। এই একটা সন্দেহ পুরো পরিবারকে ভেঙে দিল। 1948 সালে দুই ভাই আলাদা হলেন। আউরাক নদীর দুই পারে দুটো আলাদা কোম্পানি। এডি রাখলেন তার নাম এডি ডেসলার থেকে এডিডাস। রুডি প্রথমে রাখলেন রুডা, পরে বদলে রাখলেন পুমা। শুধু কোম্পানি নয়, পুরো শহর ভেঙে গেল দুই ভাগে। নদীর উত্তরে যারা থাকতেন তারা এডিডাস পড়তেন, দক্ষিণে যারা তারা পুমা। কেউ অন্য পারের দোকানে কেনাকাটা করতেন না। এক পারের মানুষ অন্য পারের মানুষের সঙ্গে বিয়ে দিতেন না। নাপিতের দোকান পর্যন্ত আলাদা। হের্জোগেনাউরাখের এই গল্পটা বলে দেয় এই শিল্পে প্রতিযোগিতা শুধু ব্যবসা নয়, এটা ব্যক্তিগত, এটা প্রায় রক্তের দ্বন্দ্ব। দুই ভাই কখনো মিলিত হননি। দুজনেই 70-এর দশকে মারা গেছেন একই কবরস্থানে, কিন্তু দুই মাথায়, যতটা দূরে রাখা সম্ভব। দুই ভাই যখন পরস্পরকে ধ্বংস করার চেষ্টায় ব্যস্ত, তখন আটলান্টিকের ওপারে ঘটে যাচ্ছিল একটি ভিন্ন গল্প। 1962 সাল, স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে একটা ক্লাস। ফিল নাইট নামের একটা ছেলে, পোর্টল্যান্ডে বড় হওয়া, ওরেগন বিশ্ববিদ্যালয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়িয়েছেন। একটি পেপার লিখলেন, বিষয় জাপান থেকে সস্তা উচ্চমানের দৌড়ানোর জুতো আমদানি করে আমেরিকায় বিক্রি করা কি সম্ভব? তখন আমেরিকার বাজারে দৌড়ানোর জুতোয় রাজত্ব করত এডিডাস। দাম বেশি, মানের জন্য আপোষ নেই। ফিল ভাবলেন জাপানি ক্যামেরা যেমন জার্মান ক্যামেরাকে চ্যালেঞ্জ করেছে, জাপানি জুতো হয়তো জার্মান জুতোকে চ্যালেঞ্জ করতে পারবে। পেপার লিখেই থেমে গেলেন না, জাপান গেলেন। কোবেতে ওনিটসুকা টাইগার কোম্পানির সঙ্গে দেখা করলেন। আমেরিকার পশ্চিম উপকূলের ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে নিলেন। ফিরে এসে পাঠিয়ে দিলেন তার পুরনো কোচ বিল বোয়ারম্যানের কাছে কয়েক জোড়া জুতো। বোয়ারম্যান ছিলেন ওরেগন বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ট্র্যাক কোচ। তিনি সারা জীবন জুতো নিয়ে পরীক্ষা করতেন, কিভাবে জুতো 1 আউন্স হালকা হলে দৌড়বিদের 1 মাইলে 55 পাউন্ড কম ভার বহন করতে হয়, এটা তিনি হিসাব করে রাখতেন। জুতো পেয়ে বোয়ারম্যান শুধু মুগ্ধ হলেন না, বললেন আমিও শেয়ার কিনতে চাই। 1964 সালের 25 জানুয়ারি পোর্টল্যান্ডের একটি হোটেলে দুপুরের খাবারে দুজনে হাত মেলালেন। মাত্র $500 বিনিয়োগে জন্ম নিল ব্লু রিবন স্পোর্টস। শুরুতে ফিল নাইট জুতো বিক্রি করতেন তার গাড়ির ট্রাঙ্ক থেকে, ট্র্যাক মিটে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। বোয়ারম্যান পরীক্ষা চালিয়ে যেতেন নতুন ডিজাইনে। এরপর একটা ঘটনা পুরো ইতিহাস বদলে দিল। সকালের নাস্তায় ওয়াফেল খাচ্ছিলেন বোয়ারম্যান। ওয়াফেলের খাঁচকাটা নকশা দেখে হঠাৎ মাথায় এলো, এই নকশাটা যদি জুতোর তলায় ব্যবহার করা যায়। হালকা কিন্তু অটোগ্রিপ স্ট্রিট ওয়াফেল আয়রনে বারবার ঢেলে পরীক্ষা করলেন। আয়রনটা নষ্ট হয়ে গেল, কিন্তু জন্ম নিল নাইকির ওয়াফেল ট্রেনার, যেটা দিয়ে নাইকির যুগ শুরু হলো।
1971 সালে ওনিটসুকার সঙ্গে সম্পর্ক শেষ হলো। নতুন নাম দরকার। একজন কর্মচারী স্বপ্নে দেখলেন নাইকি, অর্থাৎ গ্রিক জয়ের দেবী। নতুন লোগো দরকার। পোর্টল্যান্ডে স্টেট ইউনিভার্সিটির গ্রাফিক ডিজাইনের ছাত্রী ক্যারোলিন ডেভিডসনকে বলা হলো এমন কিছু বানাতে যেটা গতি এবং আন্দোলনকে প্রকাশ করে। ডেভিডসন একটা বাঁকানো টিক চিহ্নের মতো ডিজাইন দিলেন, শুশ। ফিনল্যান্ড দেখে বললেন এটা পছন্দ হচ্ছে না, তবে হয়তো ধীরে ধীরে হবে। ডেভিডসন পেয়েছিলেন মাত্র $35। সেই শুশ আজ দুনিয়ার সবচেয়ে চেনা লোগো। 1984 সাল মাইকেল জর্ডান সবে শিকাগো বুলসে ড্রাফটেড হয়েছেন NBA এর রুকি। কিন্তু ইতিমধ্যেই সবাই বুঝতে পারলেন এ ছেলে অসাধারণ। স্পোর্টস ব্র্যান্ডগুলো তার পেছনে ঘুরঘুর করছে। এনবিএতে তখন কনভার্সের রাজত্ব। ম্যাজিক জনসন, ল্যারি বার্ড, সব বড় নাম কনভার্সে। রুকি জর্ডানকে তারা বলল তোমাকে তাদের উপরে রাখা সম্ভব নয়। জর্ডানের পছন্দ ছিল এডিডাস। কলেজে থাকতেও খেলার পরে এডিডাস পরতেন। সাক্ষাৎকারে বহুবার বলেছেন আমি এডিডাসের ভক্ত ছিলাম। এডিডাসের কাছে নিজে ফোন করলেন, বললেন নাইকি যা অফার করছে তার কাছাকাছি কিছুদিন, আমি আপনার সঙ্গে যাব। কিন্তু এডিডাসের সরাসরি জবাব না। কিন্তু কেন? কারণ এডিডাসে তখন বিশৃঙ্খলা চলছিল। প্রতিষ্ঠাতা এডি ডেসলার মারা গেছেন 1978 সালে। স্ত্রী ক্যাটে এবং বিভিন্ন ছেলেমেয়েরা কোম্পানির ভিন্ন ভিন্ন বিভাগ নিয়ে টানাটানি করছেন। কেউ একা সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। আর এডিডাসের তৎকালীন কর্মকর্তারা মনে করতেন বাস্কেটবল জুতোর জন্য লম্বা খেলোয়াড় দরকার। 6 ফুট 6 ইঞ্চির জর্ডান তাদের কাছে খুব পেটে। এডিডাস জর্ডানের প্রতিভা মিস করল। এবার নাইকির দিকে মনোযোগ দেওয়া যাক। নাইকির বাস্কেটবল বিভাগ তখন দুর্বল। কনভার্স আর এডিডাসের সঙ্গে পাল্লা দিতে পারছে না। নাইকির মার্কেটিং এক্সিকিউটিভ সনি ভ্যাকারও একটা সাহসী পরিকল্পনা করলেন। নাইকির পুরো বাস্কেটবল বাজেট $2,50,000। 3 বা 4 জনে ভাগ না করে পুরোটা একজনের পেছনে ঢালা হবে। মাইকেল জর্ডান, জর্ডানের এজেন্ট ডেভিড ফক এয়ার জর্ডান নামটা নিজেই দিয়েছিলেন। জর্ডানের মা ডেলোরিস রাজি করালেন ছেলেকে অন্তত নাইকির প্রেজেন্টেশন শুনতে। নাইকির অফার শুনলেন জর্ডান, 5 বছরে $25 লাখ। এডিডাস যা দিতে পারত তার দ্বিগুণ, সাথে নিজের নামে সিগনেচার শু লাইন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটা এয়ার জর্ডান বিক্রির 25% রয়্যালিটি, সরাসরি ইকিউটি, যা আগে কখনো হয়নি। আগে খেলোয়াড়রা পেতেন টাকা, বিজ্ঞাপনের মজুরি। জর্ডানকে দেওয়া হচ্ছিল ব্যবসায়িক অংশীদারিত্ব। জর্ডান রাজি হলেন। 1985 সালে বের হলো প্রথম এয়ার জর্ডান। নাইকির প্রত্যাশা ছিল প্রথম বছরে $30 লাখ বিক্রি হবে। বাস্তবে বিক্রি হলো $12,60,00,000। এনবিএ কর্তৃপক্ষ বলল জুতোর রং নিয়ম বিরুদ্ধ, কালো আর লাল শিকাগো বুলসের রং, কিন্তু ইউনিফর্মের সঙ্গে মিলছে না। প্রতিটা ম্যাচে $5,000 জরিমানা করা হলো। নাইকি পুরো জরিমানা দিল আর জরিমানার বিজ্ঞাপন বানালো, নাইকি নিষিদ্ধ জুতো। সেই বিজ্ঞাপন জর্ডানকে আরও বিদ্রোহী, আরও কুল করে তুলল। আজ এয়ার জর্ডান ব্র্যান্ড একা $7 বিলিয়ন বিক্রি করে বছরে। জর্ডান এখন এনবিএর প্রথম বিলিয়ন। তার নেটওয়ার্থের সিংহভাগ নাইকি থেকে। এডিডাস শুধু একটা চুক্তি হারায়নি, তারা হারিয়েছিল পুরো একটা যুগ। বাস্কেটবলে নাইকি জয়ী, কিন্তু ফুটবল ময়দানে এডিডাস ছিল অজেয়। 1954 সালের বিশ্বকাপ, পশ্চিম জার্মানি খেলছে। ম্যাচ হচ্ছে বৃষ্টিতে, কাঁদায়। এডিডাস জার্মানির দলকে বিশেষ ধরনের স্ক্রু ইন স্টার্ট দেওয়া বুট দিয়েছিল, যা মাঠের অবস্থার সঙ্গে পরিবর্তন করা যায় এমন। জার্মানি সেবার বিশ্বকাপ জিতল। পুরো ফুটবল দুনিয়া তখন এডিডাসকে চিনল। তারপর থেকে এডিডাস ফুটবলের অফিসিয়াল পার্টনার। বিশ্বকাপের প্রতিটা আসরে অফিসিয়াল বল সরবরাহ করে এডিডাস। 1970 সাল থেকে আজ পর্যন্ত এক টানা। ফিফার সঙ্গে এডিডাসের চুক্তি আছে 2030 সাল পর্যন্ত। প্রতিটা বিশ্বকাপে গড়ে $7 কোটি দেয় এডিডাস। নাইকি ফিফার এ ঘরানায় ঢুকতে পারেনি। ফিফার দরজা এডিডাস বন্ধ করে দিয়েছে। তাহলে নাইকি কি করলো? গেরিলা মার্কেটিং। নাইকি সরাসরি টুর্নামেন্টের স্পন্সর না হয়ে সেরা সেরা জাতীয় দলগুলোকে কিনে নিল। ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, আমেরিকা, এই দলগুলোর জার্সিতে নাইকির শুশ। হিসাবটা দেখুন, 2026 বিশ্বকাপে এডিডাস পড়ছে 14টি জাতীয় দল, নাইকি 12টি। কিন্তু নাইকির দলগুলো কোনগুলো? ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা। মানে যেসব দলের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়, টেলিভিশনে সবচেয়ে বেশি দেখানো হয়, সেগুলো নাইকির। এডিডাস বেশি দেশ পাচ্ছে, কিন্তু নাইকি বেশি দর্শক পাচ্ছে। এর মধ্যে 2024 সালে ঘটে গেল একটা বিস্ফোরণ। জার্মানির জাতীয় ফুটবল দল, যেটা ছিল এডিডাসের গর্ব, এডিডাসের জন্মভূমির দল, সে জার্মানি ঘোষণা করলো তারা 2027 সাল থেকে নাইকির জার্সি পরবে। 72 বছরের সম্পর্ক শেষ। এডিডাসের জন্য এটা ছিল বুকে ছুরি মারার মতো। শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, এটা ছিল পরিচয়ের ক্ষতি। এডিডাস মানেই জার্মান। এই গল্পটা শেষ হলো। নাইকি কিভাবে রাজি করালো? রিপোর্ট বলছে অর্থের পরিমাণ এডিডাসের অফারের চেয়ে প্রায় দ্বিগুণ। 7 বছরে প্রায় $100 কোটি। এডিডাস পাল্টা চাল দিল। তারা নাইকির সঙ্গে ব্রাজিলের চুক্তি শেষ হওয়ার আগেই নাইকিকে অফার দিল। 30 বছরে নাইকির সঙ্গে সম্পর্ক ফাটল ধরানোর চেষ্টা। ফুটবল মাঠে প্রতিটা বড় দলের জার্সি। এটা আসলে একটা ব্র্যান্ডের যুদ্ধক্ষেত্র। মাঠের বাইরে আরেকটা মাঠ আছে, বিজ্ঞাপনের মাঠ। 1988 সাল নাইকি একটা বিজ্ঞাপন বের করলো। 80 বছর বয়সী ওয়াল্ট স্ট্যাক, সান ফ্রান্সিসকোর একজন রানার, প্রতিদিন গোল্ডেন গেট ব্রিজ থেকে 17 মাইল দৌড়ান। বিজ্ঞাপনে তাকে দেখানো হলো সকালবেলা দৌড়াতে দৌড়াতে। শেষ লাইন, জাস্ট ডু ইট। 3টা শব্দ, কিন্তু এই 3টা শব্দ বিজ্ঞাপনের ইতিহাস বদলে দিল। জাস্ট ডু ইট শুধু জুতোর কথা বলছিল না, এটা বলছিল থেমো না,
অজুহাত দিও না, জাস্ট শুরু করো। এটা শুধু অ্যাথলেটদের জন্য ছিল না, এটা ছিল প্রতিটা মানুষের জন্য যে কখনো ভেবেছে আজ না কাল থেকে শুরু করব। 1988 সালে নাইকির বাজার মূল্য ছিল $80 কোটি। জাস্ট ডু ইট প্রচারণার পর 10 বছরে সেটা হলো $9 বিলিয়ন। এডিডাস কি করলো পাল্টা? 2004 সালে বের করলো ইম্পসিবল ইজ নাথিং। মোহাম্মদ আলীর মেয়ে লাইলা আলীকে দেখানো হলো বাবার পুরনো ফুটেজের সঙ্গে, যেন দুই প্রজন্ম একসঙ্গে ফাইট করছে। ইম্পসিবল ইজ নাথিং এটা ছিল সরাসরি জাস্ট ডু ইটের উত্তর, একটু বড় একটু বেশি দার্শনিক। কিন্তু বিশ্লেষকরা বলেন জাস্ট ডু ইট জিতেছে, কারণ এটা সহজ, 3টা শব্দ, যে কোনো ভাষায় অনুবাদ হয়। তবে এডিডাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাফল্য এলো অন্যভাবে। স্ট্রিটওয়্যার। এডিডাস কানিয়ে ওয়েস্টের সঙ্গে চুক্তি করলো 2013 সালে। ইজি সিরিজের জুতো তৈরি হলো, সীমিত সংখ্যায় বের হতো, লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ, রাতভর অপেক্ষা। ইজি জুতো হয়ে উঠল একটা সাংস্কৃতিক ঘটনা। নাইকি পাল্টা দিল জর্ডান ব্র্যান্ড দিয়ে। স্ট্রিটওয়্যারে নাইকির হাতিয়ার হলো পুরনো এয়ার জর্ডানের রিলিজ, রেট্রো সিরিজ। প্রতিটা নতুন রেট্রো জর্ডান বের হলে স্নিকার হেডরা রাত থেকে লাইন দেয়। কিন্তু 2022 সালে কানিয়ে ওয়েস্টের বিতর্কিত বক্তব্যের পর এডিডাস চুক্তি বাতিল করল। প্রায় $250 কোটি মূল্যের পণ্য গুদামে পড়ে রইল বিক্রির উপায় ছাড়া। এডিডাস পরে কৌশলে সেই জুতো বিক্রি করল দাতব্য কাজে টাকা দিয়ে বিভিন্ন ক্যাম্পেইনের আড়ালে। কিন্তু প্রায় $75 কোটি ক্ষতি এড়ানো গেল না। এতক্ষণ যা বললাম সেটা অনেকটা দৃশ্যমান, কিন্তু আসল যুদ্ধটা চলে পর্দার আড়ালে। প্রথম যুদ্ধ খেলোয়াড়দের নিয়ে। একজন তারকা খেলোয়াড়ের চুক্তি শেষ হওয়ার বছর 2 আগে থেকেই দুটি কোম্পানির এজেন্টরা যোগাযোগ শুরু করেন। কতটা দেবে, কি কি সুবিধা থাকবে, কোনো ক্রিয়েটিভ কন্ট্রোল থাকবে কিনা। কিলিয়ান এমবাপ্পে নাইকিতে ছিলেন, রিয়াল মাদ্রিদে যাওয়ার পর এডিডাস অফার দিল, কারণ রিয়াল মাদ্রিদ এডিডাস স্পন্সর্ড। তাহলে এমবাপ্পেও এডিডাস পরবেন? আলোচনা হলো, কিন্তু জানা গেল নাইকির সঙ্গে এমবাপ্পের চুক্তিতে এমন একটা ক্লজ আছে, তিনি যে ক্লাবেই খেলুক জুতো পরবেন নাইকির। রিয়াল মাদ্রিদ চাইলেও এমবাপ্পে এডিডাস পরতে পারবেন না। এই ধরনের লক ইন ক্লজ আধুনিক স্পোর্টস মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দ্বিতীয় যুদ্ধ প্রযুক্তিতে। নাইকির এয়ার প্রযুক্তি, জুতোর মধ্যে বায়ুভর্তি কুশন, যা 1979 সালে চালু হয়েছিল। এডিডাস পাল্টা দিয়েছিল বুস্ট প্রযুক্তি দিয়ে, প্রতিটি পদক্ষেপে শক্তি ফিরিয়ে দেয় এমন ফোম। দৌড়বিদরা বলেন বুস্ট আসার পর ম্যারাথনের সময় কমেছে। নাইকি পাল্টা দিল ভেপর ফ্লাই দিয়ে, কার্বন ফাইবার প্লেট দেওয়া জুতো। এলিয়ট কিপচোগে এ জুতো পরে ম্যারাথনে দৌড়ালেন 2 ঘন্টার কম সময়ে। প্রথমবার ঘটল মানব ইতিহাসে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কিপচোগের রেকর্ড অফিসিয়ালি স্বীকার করেনি, কারণ 20-এর জুতা পরেছিল, কিন্তু বার্তাটা পৌঁছে গেল ঘরে ঘরে। তৃতীয় যুদ্ধ ডেটা আর কাস্টমাইজেশনে। নাইকির নাইকি ফিট অ্যাপ দিয়ে যে কোনো পায়ে স্ক্যান করলেই বলে দেয় কোন সাইজের জুতো সঠিক হবে। ডিরেক্ট টু কনজিউমার বিক্রিতে নাইকি এগিয়ে গেছে। এডিডাসের মাই এডিডাস কাস্টমাইজেশন প্ল্যাটফর্ম, নিজের পছন্দ অনুযায়ী রং, ডিজাইন বেছে নেওয়া যায়। দুটো কোম্পানি জানে আগামী যুদ্ধটা মাঠে নয়, ডেটায়। যে কোম্পানির গ্রাহকের পা, চাল, পছন্দ বেশি জানবে, সে জিতবে। 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজক আমেরিকা, কানাডা, মেক্সিকো। এই টুর্নামেন্টটা দুটো কোম্পানির জন্য অন্যরকম গুরুত্বের। নাইকির জন্য এটা আমেরিকায় ফুটবলের বাজার তৈরির সুযোগ। আমেরিকায় ফুটবল এখনো নেইমার্স ফুটবলের মতো জনপ্রিয় হয়নি, কিন্তু বিশ্বকাপ ঘরে এলে সে সম্ভাবনা আছে। নাইকি ইতিমধ্যেই আমেরিকার বাজার ধরে রেখেছে এয়ার জর্ডান লাইফস্টাইল প্রোডাক্টে। ফুটবলটা যোগ হলে বিশাল হবে। এডিডাসের জন্য এটা গ্লোবাল ব্র্যান্ড স্ট্যাটাস ধরে রাখার যুদ্ধ। আর্জেন্টিনা গত বিশ্বকাপে জিতেছিল এডিডাস পরে, এবং মেসির বিশ্বকাপ জয়ের পর এডিডাসের শেয়ার বেড়েছিল ব্যাপকভাবে। এবারও আর্জেন্টিনা আছে, স্পেন আছে, জার্মানি আছে, যদিও শেষবারের মতো এডিডাসের জার্সিতে। কিন্তু এই লড়াইটা শুধু বিশ্বকাপের মধ্যে সীমাবদ্ধ নয়। দুটো কোম্পানির আসল যুদ্ধ চলে প্রতিদিন, প্রতিটা খেলোয়াড়ের চুক্তিতে, প্রতিটা বিজ্ঞাপনে, প্রতিটা নতুন প্রযুক্তিতে। একটা তথ্য দিয়ে শেষ করি। 1970 সালের বিশ্বকাপে পেলে মাঠে নেমে হঠাৎ থেমে গেলেন। ব্রাজিল বনাম ইতালির ফাইনাল ম্যাচ শুরু করার ঠিক আগে উবু হয়ে জুতোর ফিতা বাঁধতে বসলেন। ক্যামেরা জুম করলো, কয়েক কোটি দর্শক দেখল পেলে পুমার জুতো পরে আছেন। এটা পরিকল্পিত ছিল। পুমার সঙ্গে পেলের চুক্তি হয়েছিল আগে। এডিডাস আর পুমা আগে একসঙ্গে ঠিক করেছিল কেউ পেলেকে সাইন করাবে না, কারণ দাম বেড়ে যাবে। পুমা সেই চুক্তি ভেঙে গোপনে পেলেকে সাইন করিয়েছিল। এবং এই পরিকল্পিত ফিতে বাঁধা মুহূর্ত, যা ইতিহাসের অন্যতম সেরা অ্যাম্বুশ মার্কেটিং। মাঠে যা দেখা যায় সেটা খেলা, মাঠের বাইরে আর কখনো কখনো মাঠের ভেতরে চলে ক্ষমতার আরেকটা খেলা। নাইকি বনাম এডিডাস সেই খেলারই সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়।